হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৃষ্ণপদ সর্দার আছি তোমাদের সাথে। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। এই একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান প্রথম পত্র এর চ্যাপ্টার 3, আর এই চ্যাপ্টার 3-র খুবই গুরুত্বপূর্ণ টপিকস সেটি হলো পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনায় আমি তোমাদের সাথে প্রায় 1 ঘন্টা থাকব। আশা করি ততক্ষণ তোমরা আমার সাথে থাকবে। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যারা আজকে আমাদের সাতক্ষীরা অনলাইন ক্লাসরুমে টিভি সেটের সামনে যারা আছো তাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। এবং তোমরা কে কোথা থেকে আজকের এই ক্লাসটা করছো প্লিজ একটু জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের সাথে কোঅপারেশন করতে পারবো। কে কোথা থেকে ক্লাসটা করছো এবং তোমাদের কলেজের নামটা একটু জানিয়ে দিও, তোমাদের কলেজের নাম এবং কোথা থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু চেক করে নেই যে তোমরা কে কে আজকে আমাদের সাথে আছো এবং পার্টিসিপেট করছো। আমি একটু চেক করে নেই এবং আমি বলবো আজকের এই ক্লাসটা তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে। তোমার যে যে বন্ধু আজকে ক্লাসে আসতে পারছে না বা তারা জানে না তাদেরকে একটু জানিয়ে দাও। আমি একটু শেয়ার করে দেই। তাহলে আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব। আজকের আলোচনায় আমাদের থাকবে হলো যে মৌলের আকার আকৃতি থাকবে, আয়নীকরণ শক্তি থাকবে, ইলেকট্রন আসক্তি থাকবে, তড়িৎ ঋণাত্মকতা থাকবে, অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ টপিকস আজকে আমাদের আলোচনায় থাকবে। আমার বিশ্বাস তোমরা আজকের ক্লাসটা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পার্টিসিপেট করবে। ওকে, তাহলে আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, প্রথমে আলোচনা করব পরমাণুর আকার। পরমাণুর আকারটা নিয়ে আলোচনা করি এবং এটি পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হয় সেটি নিয়ে আলোচনা করি। প্রথমে পরমাণুর আকার এবং এটি পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হয় সেটা নিয়ে আলোচনা করি। তাহলে আমরা একটু দেখি যে পরমাণুর আকার বলতে কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে, যদি এটা নিউক্লিয়াস হয়, ধরলাম এটা একটা নিউক্লিয়াস, এবং এগুলো যদি পরমাণুর যে বিভিন্ন শক্তি স্তর হয়, তাহলে দেখা যায় যে একটা ইলেকট্রন যদি বহিস্থ শক্তি স্তরে বা যে কোনো শক্তি স্তরে থাকতে পারে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ হলো পরমাণুর নিউক্লিয়াস বা একটি পরমাণুর কেন্দ্র থেকে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন পর্যন্ত দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। আমাদের সাথে আছে সাইফুল্লাহ আছে, সাইফুল্লাহ ওয়াচিং। যারা আমাদের সাথে আছো তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি পরমাণুর কেন্দ্র থেকে বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন পর্যন্ত দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে পারমাণবিক ব্যাসার্ধ যদি কোনো পরমাণুর কম হয় তাহলে পরমাণুর আকারটা কিন্তু কম হয়। পারমাণবিক ব্যাসার্ধ যদি বেশি হয়, পরমাণুর ব্যাসার্ধটা বা পরমাণুর আকারটা কিন্তু বড় হয়। এই পরমাণুর আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম, কারণ একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে সাধারণত পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, সেই সাথে সাথে পরমাণুর আকারও কিন্তু হ্রাস পায়। আমরা সেটা দেখব যে পরমাণুর আকার কিভাবে হ্রাস পায়। ওকে, আমরা একটু চেক করে দেখি। তাহলে তোমরা একটু বলো যে পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় সারণীর ক্ষেত্রে কিভাবে হ্রাস পায়, একই পর্যায়ের কোন দিক থেকে কোন দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। আমি যদি
দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন অ্যান্ড ফাইনালি নিয়ন। এই কয়টা পরমাণু নিয়ে আলোচনা করি এবং এই পরমাণুর লিথিয়ামের 3 পারমাণবিক ব্যাসার্ধ 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা যদি একটি পরমাণুর গঠন আঁকাই দেখা যায় যে প্রত্যেকটা দুটো করে শক্তি স্তর, অর্থাৎ লিথিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টা, এখানে একটা। বেরিলিয়ামের ক্ষেত্রে যদি দেখি, বেরিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 2টা। বোরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 3টা। কার্বনের ক্ষেত্রে দেখা যায় প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 4টা। নাইট্রোজেনের দেখা যায় প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে কিন্তু 5টা। অক্সিজেনের দেখা যায় প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে হলো 6টা। এইভাবে হিলিয়াম, নিয়ন পর্যন্ত বিস্তৃত। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখা যাচ্ছে যে লিথিয়ামের ক্ষেত্রে কেন্দ্রে প্রোটন আছে 3টা, 4টা, 5টা, এখানে 6টা, 7টা এবং অক্সিজেনের ক্ষেত্রে 8টা। তাহলে দেখা যাচ্ছে যে 3টা প্রোটন, অর্থাৎ প্রোটনের চার্জ আমরা জানি প্রোটনের চার্জ হলো ধনাত্মক চার্জযুক্ত কণিকা। প্রোটনের চার্জ হলো ধনাত্মক চার্জযুক্ত কণিকা, অর্থাৎ এই তিনটা প্রোটন 3টা ইলেকট্রনকে টানছে। কোন বল দ্বারা টানছে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা টানছে। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যখন টানছে তখন 3টা প্রোটন 3টা ইলেকট্রনকে যে পরিমাণ টানছে, বেরিলিয়ামের ক্ষেত্রে 4টা প্রোটন কিন্তু 4টা ইলেকট্রনকে আরও টানছে। তারপরে বোরনের ক্ষেত্রে 5টা প্রোটন 5টা ইলেকট্রনকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আরও টানছে। তাহলে দেখা যাচ্ছে যে একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে পরমাণুর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর পারমাণবিক সংখ্যা বৃদ্ধি মানে কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি এবং বহিস্থ শক্তি স্তরে তার শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি। যত কেন্দ্রে প্রোটন সংখ্যা বৃদ্ধি আর শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তত পরমাণুর কেন্দ্রের সাথে বহিস্থ শক্তি স্তরের আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে। ফলে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, কারণ আকর্ষণ বৃদ্ধি পেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এবং ফাইনালি কি হচ্ছে, আমাদের একই পর্যায়ে যখন বাম থেকে ডাইনে যাচ্ছি, নিয়নের ক্ষেত্রে 10টা প্রোটন যখন 10টা ইলেকট্রনকে টানছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা, তখন কিন্তু পরমাণুর আকারটা খুব ছোট হচ্ছে। তাই আমরা বলতে পারি একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে সাধারণত পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায় এবং পারমাণবিক আকারও হ্রাস পায়। এইভাবে কিন্তু আমরা হিসেব করতে পারি যে একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে পরমাণুর আকার কিন্তু হ্রাস পায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখলাম যে একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে হ্রাস পায় এবং পরমাণুর আকার হ্রাস পায়। আমরা যদি একই শ্রেণীর ক্ষেত্রে কল্পনা করি, আমরা ধরলাম যে প্রথম শ্রেণীর মৌল হলো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। তাহলে দেখা যাচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে একটা শক্তি স্তর এবং একটি মাত্র ইলেকট্রন, লিথিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার শক্তি স্তর কয়টা? শক্তি স্তর 2টা। এবং সোডিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার শক্তি স্তর কিন্তু 3টা, অর্থাৎ প্রতি ক্ষেত্রে একটি করে নতুন শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। আর নতুন শক্তি স্তর বৃদ্ধির অর্থ হলো যে পরমাণুর আকারটা কিন্তু বৃদ্ধি পাওয়া। আমরা জানি ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার হ্রাস পায়, তবে সেক্ষেত্রে যদি শক্তি স্তর সমান থাকে। কিন্তু এখানে শক্তি স্তর বৃদ্ধির যে প্রবণতা, সেটি ইলেকট্রন বৃদ্ধির প্রবণতা বা ইলেকট্রন বৃদ্ধিজনিত যে আকর্ষণ তাকে অগ্রাহ্য করে। সুতরাং আমরা বলতে পারি যে এখানে একটা শক্তি স্তর, এখানে 2টা শক্তি স্তর, এখানে 3টা শক্তি স্তর, অর্থাৎ শক্তি স্তর যত বৃদ্ধি পাচ্ছে নিউক্লিয়াস থেকে পরমাণুর ইলেকট্রনগুলোর আকর্ষণ বা বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের আকর্ষণটা কমে যাচ্ছে। ফলে পরমাণুর আকার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে পরমাণুর আকার হ্রাস পায় এবং একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। কারণ সেক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে।
তাহলে দেখা যায় আমরা আলোচনা করলাম পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়। ওকে, আমরা একটু জানি যে একটি পরমাণু যেমন সোডিয়াম প্লাস এবং নিয়ন, এই দুটি পরমাণুর মধ্যে কার আকার ছোট এবং কেন? দুটি পরমাণুর মধ্যে কার আকার ছোট এবং কেন? আমার বিশ্বাস এই প্রশ্নটার উত্তর তোমরা পারবে এবং তোমরা এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে যে এই গ্রুপে আছো আমাদের। তাহলে আমি একটু চেক করে নেই তোমরা কে কোথা থেকে আসো আমাদের এখানে। আমি একটু চেক করে নেই যে তোমরা কে কোথা থেকে ক্লাসটা করছো এবং আমাদের গ্রুপে কে কে আসো। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে সোডিয়াম এবং নিয়ন এর মধ্যে কার আকার ছোট এবং কেন? সোডিয়াম এবং নিয়নের মধ্যে কার আকার ছোট এবং কেন? তাহলে সোডিয়াম, আমরা জানি সোডিয়ামের ক্ষেত্রে এটা যদি নিউক্লিয়াস হয়, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, 8টা, 1টি সোডিয়ামের ক্ষেত্রে। কিন্তু এখানে যেহেতু সোডিয়াম প্লাস, অর্থাৎ সোডিয়ামের একটা ইলেকট্রন চলে গেছে, অর্থাৎ এই শক্তি স্তরের এখন অস্তিত্ব থাকলেও এখানে কোনো ইলেকট্রন নেই, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে কোনো ইলেকট্রন নেই। অর্থাৎ সোডিয়াম প্লাসের আমার এখন শক্তি স্তর হলো 2টা এবং সোডিয়াম প্লাসের ক্ষেত্রে সোডিয়ামের কেন্দ্রে প্রোটন আছে 11টি এবং বাইরের যে শক্তি স্তরগুলো আছে সেখানে ইলেকট্রন আছে 10টি। আমি যদি নিয়নের কথা কল্পনা করি, নিয়নের কেন্দ্রে আছে 10টি প্রোটন এবং প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখা যাচ্ছে যে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে সাধারণত 11টি প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে, আর নিয়নের ক্ষেত্রে 10টা প্রোটন সাধারণত 10টা ইলেকট্রনকে টানছে। তাহলে টান শক্তি তুলনামূলক বেশি কার? অবশ্যই সোডিয়াম প্লাসের, কারণ 11টা প্রোটন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা টানছে কাকে? 10টা ইলেকট্রনকে। কিন্তু নিয়নের ক্ষেত্রে 10টি প্রোটন কিন্তু 10টা ইলেকট্রনকে টানছে। সেজন্য আমাদের Na প্লাস ও নিয়ন এর মধ্যে সাধারণত সোডিয়াম প্লাস এর আকার কিন্তু ছোট। অবজেক্টিভে বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কিন্তু এই থেকে প্রশ্ন আসে। আমরা আরও কিছু চেক করব যে আমাদের সাথে উত্তম সাধু আছে, বলছে থ্যাংক ইউ ফর ইয়োর ক্লাস। থ্যাংক ইউ উত্তম সাধুকে যে আমাদের ক্লাসে পার্টিসিপেট করার জন্য। আমরা আর একটা দেখি, আমরা এখন দেখব অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+ এবং সোডিয়াম প্লাস এর মধ্যে কার আকার ছোট এবং কেন? এর মধ্যে কার আকার ছোট এবং কেন? তোমরা যে যে ক্লাসে পার্টিসিপেট করছো, তোমরা যদি এটা পারো অবশ্যই এর উত্তরটা দেবে। আমি বলবো যারা তোমরা ক্লাসে পার্টিসিপেট করছো, তোমরা যদি এটার উত্তর দিতে পারো তোমাদেরকে থ্যাংক ইউ। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এর মধ্যে কার আকার ছোট এবং কেন? তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো যে এর মধ্যে কার আকার ছোট। তাহলে আমরা একটু দেখে নেই। আমাদের অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 13, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12 এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11।
এবং অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করছে, অর্থাৎ অ্যালুমিনিয়ামের শক্তি স্তর হলো 1টা 2টা, প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 8টা এবং পরের শক্তি স্তরে সাধারণত 3টা। কিন্তু যেহেতু 3টা চলে গেছে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কোনো অস্তিত্ব নেই। একইভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে 8টা। সোডিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 8টা। কিন্তু অ্যালুমিনিয়ামের কেন্দ্রে প্রোটন কয়টা? 13টা প্রোটন, যেহেতু পারমাণবিক সংখ্যা যে কয়টা প্রোটন সেই কয়টা। ম্যাগনেসিয়ামের কেন্দ্রেও 12টা এবং সোডিয়ামের কেন্দ্রে হলো 11টা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 13টা প্রোটন যদি 10টা ইলেকট্রনকে যে পরিমাণ টান দিছে, 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে তার চেয়ে একটু কম টান দেবে এবং 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে তার চেয়ে কম টান দেবে। অর্থাৎ বহিস্থ শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো থাকবে সেটিকে বেশি টান দেবে অ্যালুমিনিয়াম, কারণ 13টা অ্যালুমিনিয়ামের যে পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা 10টাকে টান দিচ্ছে, অর্থাৎ বহিস্থ শক্তি স্থির ইলেকট্রনগুলো আরও কাছে চলে আসবে, ফলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে এবং পরমাণুর আকার কিন্তু হ্রাস পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা প্রায় পড়ে যে আমাদের সাথে আছে প্রসিদ্ধ ঘোষ। প্রসিদ্ধ ঘোষকে থ্যাংক ইউ। প্রসিদ্ধ, তোমরা কে কোন কলেজ থেকে ক্লাস করছো প্লিজ জানিয়ে দিও। প্রসিদ্ধ ঘোষকে থ্যাংক ইউ। প্রসিদ্ধ ঘোষ, ওকে। তাহলে আমরা দেখলাম অ্যালুমিনিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, সোডিয়াম এর মধ্যে কার আকার ছোট? এদের মধ্যে সাধারণত আকার ছোট হলো অ্যালুমিনিয়ামের। এবং কেন? কারণ এখানে 13টা প্রোটন 10টি ইলেকট্রনকে টানছে। ওকে, আমি এখন তোমাদের একটি প্রশ্নে ছুড়ে দেব, তোমরা এটার উত্তর অবশ্যই দিতে পারবে আমার বিশ্বাস। তোমরা একটা প্রশ্নের উত্তর দিতে পারো, অক্সিজেন 2 মাইনাস এবং আমার অক্সিজেন 2 মাইনাস এবং নিয়ন এর মধ্যে কার আকার বড়? এর মধ্যে কার আকার বড়? তোমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে আমার বিশ্বাস। তোমরা চেষ্টা করো, যে কয়জন আছো তোমরা পার্টিসিপেট করছো। ওকে, আমরা একটু চেক করে দেখি। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8 এবং নিয়নের পারমাণবিক সংখ্যা হলো 10। এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেনের যেহেতু 2টা, প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেনের হয়েছে 8টা। নিয়নের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে আছে 2টা, পরের শক্তি স্তরে আছে হলো 8টা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অক্সিজেনের কেন্দ্রে প্রোটন সংখ্যা আছে 8টি এবং নিয়নের কেন্দ্রে প্রোটন সংখ্যা আছে 10টি। তাহলে দেখা যাচ্ছে যে 8টি প্রোটন 10টি ইলেকট্রনকে টানছে, ফলে বহিস্থ শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো যে পরিমাণ টানবে, 10টি প্রোটন যদি 10টি ইলেকট্রনকে টানে তাহলে বেশি টানবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে টান শক্তি বেশি নিয়নের, অর্থাৎ নিয়ন আকার ছোট, অর্থাৎ অক্সিজেনের আকার হলো তুলনামূলক বড়। তাহলে অক্সিজেনের আকার বড় হলো অক্সিজেনের আকার। শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো যে O2 প্লাস, O2 মাইনাস এবং নিয়নের মধ্যে কার আকার সাধারণত তুলনামূলক বড়। ওকে, আমরা একটু পরের টপিকসে যাই। আমরা আলোচনা করলাম যে পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পর্যায় সারণীতে পরিবর্তিত হয়। এবার আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হলো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব নিয়ে আলোচনা করব, যেটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। সাধারণত আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বা আয়নাইজেশন পটেনশিয়াল বলতে কাকে বোঝায়? আয়নীকরণ শক্তির সংখ্যাটা যদি আমরা চিন্তা করি তাহলে এরকমভাবে বলা যায় যে গ্যাসীয় অবস্থায়, অর্থাৎ অবশ্যই পরমাণুটা গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ বা সবচেয়ে বহিস্থ শক্তি স্তরের সবচেয়ে শিথিলযুক্ত একটি ইলেকট্রন। সাধারণত শিক্ষার্থী বন্ধুরা, শিথিলযুক্ত ইলেকট্রন কোথায় থাকে? একটি পরমাণুর কেন্দ্র থেকে সবচেয়ে দূরের যে ইলেকট্রনটা আছে সেটি হলো শিথিলযুক্ত ইলেকট্রন। তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরের সবচেয়ে শিথিলযুক্ত একটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ বিভব বলা হয়। আমি আবারও বলি, গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের সবচেয়ে শিথিলযুক্ত একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে
একক ধনাত্মক চার্জযুক্ত আধান সৃষ্টি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আয়নীকরণ পটেনশিয়াল সম্পর্কে জানলাম যে অবশ্যই এখানে গ্যাসীয় অবস্থায় হতে হবে। যদি সোডিয়াম এর থেকে একটি ইলেকট্রন অপসারণ করা হয় এবং এর ফলে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, এখানে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে শক্তি, সেই শক্তিকে বলা হচ্ছে আয়নীকরণ পটেনশিয়াল। তাহলে আমাদের অবশ্যই আয়নীকরণ পটেনশিয়ালে যেহেতু শক্তির প্রয়োজন হয়, তাপের প্রয়োজন হয়, তাই এটা হলো তাপ হারি বিক্রিয়া। একটা টপিকস মনে রাখতে হবে যে আয়নীকরণ পটেনশিয়াল হলো একটি তাপহারী বিক্রিয়া, কারণ এখানে তাপের প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। ওকে, আমরা তারপরে টপিকসটা একটু দেখি যে আয়নীকরণ পটেনশিয়াল যেহেতু একটি তাপহারী বিক্রিয়া, তাহলে আয়রন 2+, এখান থেকে একটি ইলেকট্রন অপসারণ করা হচ্ছে, অর্থাৎ আয়রন 3+, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 3টা ইলেকট্রন অপসারিত হয়েছে। এই 3টা ইলেকট্রন অপসারিত হওয়ার অর্থ হলো তৃতীয় আয়নীকরণ শক্তি। এখানে যেহেতু একটি ইলেকট্রন অপসারিত হয়েছে, অর্থাৎ সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি। তাহলে আমরা একটি ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক চার্জযুক্ত আধানে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় আমরা তাকে প্রথম আয়নীকরণ শক্তিও বলতে পারি বা প্রথম আয়নীকরণ বিভব বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আয়নীকরণ শক্তিকে আমরা প্রথম আয়নীকরণ শক্তিও বলতে পারি এবং প্রথম আয়নীকরণ বিভবও বলতে পারি। ওকে, আমরা একটু দেখি যে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হয় এবং এটি পর্যায় সারণীর কিভাবে আমরা বুঝতে পারি যে আয়নীকরণ শক্তি কমবে কি বাড়বে। ওকে, আমি একটু দেখে নেই। তাহলে আয়নীকরণ শক্তি আমরা দেখলাম। আমরা যদি চিন্তা করি, লিথিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে আছে 2টা, তারপরে একটি। বেরিলিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে আছে তার 2টি, তারপরে শক্তি স্তরে 2টি। একইভাবে দেখলাম ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিন এটা হলো বেরিলিয়াম, ফ্লোরিনের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে হলো 7টি। তাহলে দেখা যাচ্ছে যে লিথিয়ামের কেন্দ্রে 3টা প্রোটন 3টা ইলেকট্রনকে টানছে, বেরিলিয়ামের 4টা প্রোটন 4টা, আর ফ্লোরিনের 7টা প্রোটন 7টা ইলেকট্রনকে টানছে। এখন আমরা যদি লিথিয়ামের কেন্দ্রের সাথে বহিস্থ শক্তি স্তরের যে আকর্ষণ, তার চেয়ে ফ্লোরিনের কেন্দ্রের সাথে বহিস্থ শক্তি স্তরের আকর্ষণটা অনেক বেশি, কারণ 7টি প্রোটন 7টি ইলেকট্রনকে টানছে। এই জন্য আমি যদি ফ্লোরিন থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে চাই তাহলে প্রচুর শক্তির প্রয়োজন, কারণ সে একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ হতে চায় এবং সেই জন্য ওয়েট করছে। এখন আমি জোর করে সেখান থেকে একটি ইলেকট্রন অপসারণ করার চেষ্টা করলাম, তাহলে সেখানে প্রচুর শক্তি প্রয়োগ করতে হবে। এজন্য আমরা একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাব, তত লিথিয়ামের ক্ষেত্রে একটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, সাধারণত ফ্লোরিনের ক্ষেত্রে একটি ইলেকট্রন অপসারণ করতে আরও বেশি শক্তির প্রয়োজন। এজন্য আমরা একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে আমার নিউক্লিয়াসের সাথে বহিস্থ শক্তি স্তরে আকর্ষণ বৃদ্ধি পায় এবং সেখান থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। আর যত শক্তির প্রয়োজন বেশি হবে, তত আমাদের আয়নীকরণ শক্তির মানটা বেশি হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, এবং একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে আমরা একটু দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে। আমরা হাইড্রোজেনের শক্তি স্তরে একটি হাইড্রোজেন, এটা হলো লিথিয়াম এবং এটা হলো সোডিয়াম। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখা যায় প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 8টা এবং তারপরে শক্তি স্তরে 1টি, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে 3টা শক্তি স্তর। তাহলে কেন্দ্রের সাথে সোডিয়ামের বহিস্থ শক্তি স্তরে আকর্ষণটা কম, কারণ এর আকারটা অনেক বড়। এখন আমি যদি সোডিয়ামের বহিস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করি, যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে
লিথিয়ামের ক্ষেত্রে অপসারণ করতে তার চেয়ে বেশি শক্তির প্রয়োজন হবে, কারণ এর নিউক্লিয়াস থেকে কেন্দ্রের দূরত্বটা কম, ফলে আকর্ষণটা বেশি। সুতরাং আমরা বলতে পারি একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে আমাদের আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। তাহলে আমরা একটু লিখে ফেলি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায় বা আয়নীকরণ বিভব হ্রাস পায়। একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি, আচ্ছা একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে আয়নীকরণ শক্তি এখানে বৃদ্ধি পায়, যেহেতু বাম থেকে ডাইনে যাচ্ছে আমার আয়নীকরণ শক্তি বৃদ্ধি, এবং একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে আমার আয়নীকরণ শক্তির যে তারতম্য ঘটে, একই পর্যায়ের উপর থেকে নিচে গেলে সেটি আরও তারতম্য ঘটে। তাহলে একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে আমাদের একই শ্রেণী বাম থেকে ডাইনে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এবং একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এবং একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে আমার আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। এখন আমরা দেখলাম যে বাম থেকে ডাইনে গেলে যেহেতু আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, কিন্তু এখানে একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এখানে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যে ব্যতিক্রমগুলো সুস্পষ্ট ব্যতিক্রম, এবং এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা একটু দেখি যে কি ধরনের প্রশ্ন এখান থেকে আসে। সাধারণত বেরিলিয়াম এর আয়নীকরণ শক্তি বোরন এর চেয়ে হিসেবে বেরিলিয়ামের হওয়ার কথা কম, কিন্তু বোরনের চেয়ে বেশি কেন বলা হচ্ছে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের চেয়ে বেশি কেন? আচ্ছা, বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি আমি একটু লিখে দেই। নাইট্রোজেন এর আয়নীকরণ শক্তি অক্সিজেন এর চেয়ে বেশি কেন? এগুলো কিন্তু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। সেই ব্যতিক্রম থেকে অবশ্যই প্রশ্ন আসে আমাদের বিভিন্ন পরীক্ষায়, এই ব্যতিক্রমগুলো আমাদের জানতে হবে। এরপরে আমরা যদি দেখি ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়াম এর চেয়ে বেশি কেন? এরপরে ফসফরাস এর আয়নীকরণ শক্তি সালফারের চেয়ে বেশি কেন? এই চারটা প্রশ্নের একটাই উত্তর দিয়ে আমরা সমাধান করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ এই চারটা প্রশ্ন, যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের চেয়ে বেশি কেন, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি কেন, কিন্তু হওয়ার কথা কিন্তু সবকটা উল্টো। এটি হলো আয়নীকরণ শক্তির একটি বড় ব্যতিক্রম, যে ব্যতিক্রমগুলো থেকে প্রতি বছরই বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসে। আমার বিশ্বাস আজকের এই ক্লাসটা থেকে তোমরা 100% বুঝতে পারবে যে কেন ব্যতিক্রম হয়। তাহলে আমরা একটু আলোচনা করি। আমরা একটাই আলোচনার মাধ্যমে বুঝাই, পরে আরও আলোচনা করব যে নাইট্রোজেন এর আয়নীকরণ শক্তি। আচ্ছা, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি আমরা। নাইট্রোজেন 7 1s2 2s2 2p3। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে অক্সিজেন 8 1s2 2s2 2p4। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর ইলেকট্রন বিন্যাসে যে সর্বশেষ ইলেকট্রনটি গেছে পি অরবিটালে, এবং এর পি অরবিটালে কিন্তু ইলেকট্রন আছে 3টা। পি অরবিটালে ইলেকট্রন আছে 3টা, এবং 3টা ইলেকট্রন থাকার অর্থ হলো অর্ধপূর্ণ অবস্থায় আছে, কারণ অর্ধপূর্ণ অবস্থায় আছে। আমরা জানি পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 6টা এবং অর্ধপূর্ণ অবস্থায় থাকে 3টা। আবার
এটুকুও জানি যে কোনো একটি অরবিটাল পূর্ণ ও অর্ধপূর্ণ অবস্থায় অধিক সুস্থিত থাকে। যেহেতু এর 2p-তে 3টা ইলেকট্রন আছে অর্থাৎ অর্ধপূর্ণ অবস্থায় আছে, আর অর্ধপূর্ণ থাকার কারণে এই নাইট্রোজেনটা হলো সুস্থিত অবস্থায় আছে। সুতরাং এই সুস্থিত অবস্থা থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। কারণ আমরা জানি যারা গভর্নমেন্ট জব করে তাদের চাকরিটা হলো স্থায়ী চাকরি, কারণ তেমনিভাবে যাদের ইলেকট্রনটা মানে সুস্থিত অবস্থায় আছে সেখান থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে গেলে বেশি শক্তির প্রয়োজন হয়। অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় এর সর্বশেষ ইলেকট্রনটি 2p-তে প্রবেশ করছে, যেখানে অর্ধপূর্ণ থেকে একটি বেশি, অর্থাৎ 3টে থাকলে অর্ধপূর্ণ এবং 3টার চেয়ে বেশি থাকলে অর্ধপূর্ণ থেকে একটি বেশি, এবং যদি 6টা থাকতো তাহলে পূর্ণ হতো। যেহেতু অর্ধপূর্ণ থেকে একটি বেশি, সে বরঞ্চ একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে অর্ধপূর্ণ অবস্থায় আসতে চায়। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এটি অর্ধপূর্ণ বা পূর্ণ নয়, অর্ধপূর্ণ বা পূর্ণ নয়, সেহেতু এটা কম সুস্থিত আর কম সুস্থিত থেকে সহজে একটি ইলেকট্রন নিয়ে যাওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের বহিস্থ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, আমার অক্সিজেনের একটা ইলেকট্রন বহিস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে কম শক্তির প্রয়োজন হয়। আর কম শক্তির প্রয়োজন হয় বলে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান তুলনামূলক কম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের টপিকসটা একটু দেখি। যেহেতু নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে আমরা আলোচনা করলাম, এরপরে আমরা একটু বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে দেখি। বেরিলিয়াম এর আয়নীকরণ শক্তি বোরনের চেয়ে বেশি কেন? বেরিলিয়ামের বোরনের চেয়ে বেশি কেন বেশি? আচ্ছা, আমরা বেরিলিয়ামের 4 ইলেকট্রন বিন্যাসটা করি, বোরনের 5 ইলেকট্রন বিন্যাসটা করি। 1s2 2s2, বোরনের হলো 1s2 2s2 2p1। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখা যাচ্ছে বেরিলিয়ামের বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন হলো 2s, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনটা প্রবেশ করছে, এবং এর আরও অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ s অরবিটাল পূর্ণ অবস্থায় আছে, s অরবিটাল আছে পূর্ণ অবস্থায়, অর্থাৎ এটি পূর্ণ অবস্থায় আছে। সর্বশেষ অরবিটালটি পূর্ণ অরবিটাল, কারণ s এর সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, এবং যদি পূর্ণ অরবিটাল থাকে বা তাহলে সুস্থিত অবস্থায় আছে। কিন্তু বোরনের ক্ষেত্রে দেখা যায় যে এর বহিস্থ শক্তি স্তরটি অর্থাৎ p অরবিটালটি এখানে অপূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ এটি হলো 2p অর্ধপূর্ণ থেকেও কম, আবার পূর্ণও না, অর্ধপূর্ণ এবং পূর্ণ থেকে কম। এ বরঞ্চ একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে 2s এর মতো ইলেকট্রন বিন্যাস হতে চায়। তাহলে এটি অপূর্ণ অরবিটাল সুতরাং এটি কম সুস্থিত। আর কম সুস্থিত থেকে একটি ইলেকট্রন সহজে অপসারণ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে বেরিলিয়ামের বহিস্থ শক্তি স্তর 2s অরবিটালটি পূর্ণ অবস্থায় আছে, এবং এখান থেকে একটি ইলেকট্রন অপসারণ, কারণ এটি সুস্থিত অবস্থায়, এখান থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। আবার বোরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এর বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনটি অপূর্ণ অরবিটাল অবস্থায় আছে, কারণ 2p 3টা থাকলে অর্ধপূর্ণ হইতো, 6টা থাকলে পূর্ণ হইতো, ফলে এটি কম সুস্থিত, আর এখান থেকে সহজে একটি ইলেকট্রন অপসারণ করা যায়। তাই আমাদের বোরনের আয়নীকরণ শক্তির মান তুলনামূলক কম। তাহলে আমরা আয়নীকরণ শক্তি সম্পর্কে জানলাম। আমরা এখন একটু দেখি ইলেকট্রন আসক্তি কি। ইলেকট্রন অ্যাফিনিটি কি আমরা একটু দেখি। ইলেকট্রন আসক্তি এখানে কিন্তু বলা হচ্ছে ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি হলো কোনো একটি পরমাণুর ইলেকট্রনের প্রতি যে আসক্তি প্রকাশ করে তাকে বলে ইলেকট্রন আসক্তি। যদি আমরা সংজ্ঞা হিসেবে দেই, তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর বহিস্থ শক্তি স্তরে 1 মোল ইলেকট্রন যোগ করলে বা একটি ইলেকট্রন যোগ করলে আমরা জানি যে একক ঋণাত্মক আধান সৃষ্টি হবে, আর এই ঋণাত্মক আধান সৃষ্টি করলে যে পরিমাণ শক্তি উদ্গীরিত হয় বা নিঃসরিত হয় বা উৎপন্ন হয়, তাহলে সংখ্যাটা আমরা আরও ভালোভাবে বলতে পারি
যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বহিস্থ শক্তি স্তরে 1 মোল ইলেকট্রন যোগ করে একক ঋণাত্মক আধানে পরিণত করতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। শিক্ষার্থী বন্ধুরা, ইলেকট্রন আসক্তিতে সবসময় তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা এখন দেখি, আমরা যদি বেরিলিয়ামের কথা চিন্তা করি, বেরিলিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 2টা। আমরা যদি ফ্লোরিনের কথা চিন্তা করি, প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে শক্তি স্তরে 7টা। তাহলে দেখা যাচ্ছে যে বেরিলিয়াম 4টা প্রোটন 4টি ইলেকট্রনকে যে পরিমাণ টানছে, ফ্লোরিনের টানটা আরও বেশি। ফলে ফ্লোরিনের নিউক্লিয়াসের সাথে বহিস্থ শক্তি স্তরের আকর্ষণটাও প্রবল। এখন আমি যদি এর পাশে একটা ইলেকট্রন যোগ করতে চাই, তাহলে কে তীব্রভাবে টানবে? ফ্লোরিনের ওখানে নিয়ে যাওয়ার সাথে সাথে কথা বলার আগে কাজ শেষ, অর্থাৎ টানা শেষ। কারণ ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করে নিয়নের মতো হতে চায়, সে বরঞ্চ একটি ইলেকট্রনের কথা চিন্তা করলে সেই ইলেকট্রনকে টান দিয়ে গ্রহণ করে নেয়, ফলে সে দ্রুত শক্তি নির্গত করে। জাস্ট এইভাবে বোঝানো হয় যে কাউকে তুমি একটা প্রয়োজনীয় জিনিস দিচ্ছ, যদি তার সেটা প্রয়োজন হয় সে সেটা গ্রহণ করবে, অর্থাৎ সে বেশি পরিমাণ থ্যাংক ইউ জানাবে, বেশি পরিমাণ উচ্ছ্বাস প্রকাশ করবে। কিন্তু যার যে জিনিসটা প্রয়োজন না, যদি তোমরা সেটা তাদেরকে দিতে চাও, সে কিন্তু খুব বেশি আগ্রহ প্রকাশ করবে না, অর্থাৎ তার উচ্ছ্বাসটা থাকবে না। এজন্য বলা হচ্ছে যে ফ্লোরিন বা একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে নিউক্লিয়াসের সাথে শক্তি স্তরের আকর্ষণটা বৃদ্ধি পায়, ফলে পরমাণুর আকারও হ্রাস পায়। এই অবস্থায় যত বাম থেকে ডাইনে যাওয়া যায়, একটি ইলেকট্রন যোগ করলে সে বেশি পরিমাণ শক্তি নির্গত করে বা বেশি ইলেকট্রনের প্রতি আকর্ষণ প্রকাশ করে। তাই একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে আমার ইলেকট্রন আসক্তির মান বেশি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি একই শ্রেণীর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি কিভাবে পরিবর্তিত হয়। আমরা যদি একই শ্রেণীর উপর থেকে নিচে আসি, সেক্ষেত্রে কি ঘটনা ঘটছে? আমরা ধরলাম বেরিলিয়াম, বা আমরা প্রথম পর্যায়ের মৌলটা ধরি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। দেখা যাচ্ছে লিথিয়ামের শক্তি স্তর হলো 2টা, প্রথম শক্তি স্তরে 2টা, তারপর শক্তি স্তরে 1টা। সোডিয়ামের শক্তি স্তর হলো 2, 8, 1। পটাশিয়ামের শক্তি স্তর হলো 2, 8, 8, 1। তাহলে দেখা যাচ্ছে যে একই শ্রেণীর যত উপর থেকে নিচে যাচ্ছে, আমাদের প্রতি ক্ষেত্রে একটা করে নতুন শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। আর নতুন শক্তি স্তর বৃদ্ধির সাথে সাথে কেন্দ্র থেকে নিউক্লিয়াসের সাথে বহিস্থ শক্তি স্তরের দূরত্বটা বেড়ে যাচ্ছে, ফলে আকর্ষণটাও কমে যাচ্ছে। আর যত আকর্ষণ কমে যাচ্ছে, একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে যত আকর্ষণ কমে যাচ্ছে, তত কিন্তু আমাদের এখানে একটা ইলেকট্রন যোগ করলে যে পরিমাণ দ্রুত টান দিচ্ছে, পটাশিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন যোগ করলে সে পরিমাণ টান দিচ্ছে না। কারণ এখানে টান শক্তি কেন্দ্রের সাথে বহিস্থ শক্তি স্তরে টান শক্তি কম, কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে টান শক্তি বেশি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে আমার পরমাণুর আকার কিন্তু বৃদ্ধি পায়, সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান কিন্তু আমার হ্রাস পায়। তাহলে সেই হিসেবে দেখা যায় যে প্রতি ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান আমাদের হওয়ার কথা কি? ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাচ্ছে। আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে সবচেয়ে ইলেকট্রন আসক্তি বেশি হলো 17 নং গ্রুপে, এবং 18 নং গ্রুপের ইলেকট্রন আসক্তির মান কিন্তু 0, এবং 1 নং গ্রুপের ইলেকট্রন আসক্তির মান কিন্তু সবচেয়ে কম ইলেকট্রন আসক্তি 1 নং গ্রুপের, আর 17 নং গ্রুপের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। এবং 18 নং গ্রুপের মৌলগুলো তথা নিষ্ক্রিয় গ্যাসগুলো ইলেকট্রনের প্রতি কোনো আকর্ষণ তথা আসক্তি প্রকাশ করে না। ফাতেমা জান্নাত বলছে, স্যার নমস্কার। থ্যাংক ইউ ফাতেমা জান্নাতকে নমস্কার জানাচ্ছি আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। তাহলে আমরা একটু দেখি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যে ব্যতিক্রমটা লক্ষ্য করা যাচ্ছে, যে ফ্লোরিন এর ইলেকট্রন আসক্তি
ক্লোরিন এর চেয়ে কম কেন? কম কেন? কারণ আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন অর্থাৎ একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাওয়ার কথা। সেই হিসেবে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের চেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু এখানে ব্যতিক্রম। এবং এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা প্রায় পরীক্ষায় এসে থাকে, যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের চেয়ে কেন তুলনামূলক কম। আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি, ইলেকট্রন শক্তি স্তরটা দেখি। প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। ক্লোরিনের শক্তি স্তরটা আমরা একটু খেয়াল করি। ক্লোরিনের কিন্তু তিনটা শক্তি স্তর, অর্থাৎ প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরের আকার, দ্বিতীয় শক্তি স্তর যে আকার তুলনামূলক ছোট ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরের চেয়ে। সে দ্বিতীয় শক্তি স্তরের আকার ছোট এবং এখানে ইলেকট্রন কিন্তু 7টা। দ্বিতীয় শক্তি স্তরের আকার ছোট এবং সেখানে 7টা ইলেকট্রন বিদ্যমান, এবং এই ক্ষুদ্র আকারের 7টা ইলেকট্রন আছে এবং এখানে ইলেকট্রন ঘনত্ব খুবই বেশি। শিক্ষার্থী বন্ধুরা, ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরের আকার কিন্তু তুলনামূলক ছোট এবং সেখানে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি। আর এই ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি হওয়ার কারণে তাদের আন্ত ইলেকট্রন যে বিকর্ষণ সেটা বেশি। আর আন্ত ইলেকট্রন বিকর্ষণ বেশি কারণে, সাপোজ তোমরা ছোট্ট একটা রুমে 7 জন পড়ছো, ছোট্ট একটা রুমে 7 জন ঘুমাচ্ছ, তোমাদের একটা জনের সাথে আর একজনের ধাক্কা হচ্ছে এবং তোমরা ইতস্তত বোধ করছো। আরও বরঞ্চ আর একজনকে আসতে হবে, অষ্টক পূর্ণ করতে হবে, এবং আরও আর একজন তোমাদের কেউ পাঠিয়ে দিল, আর একজন থাকবে। তোমাদের মধ্যে কিন্তু থাকতে দিচ্ছ, কিন্তু তোমাদের ইচ্ছা না, অর্থাৎ খুব বেশি আগ্রহ প্রকাশ করছো না। কিন্তু যদি বৃহৎ জায়গায় তোমরা 7 জন আছে, আর একজন আসে, তোমরা সাদরে গ্রহণ করবা। তাহলে দেখা যাচ্ছে ফ্লোরিনের ক্ষুদ্র জায়গা, এখানে আন্ত ইলেকট্রন বিকর্ষণ বেশি, ফলে এখানে একটি ইলেকট্রন যোগ করলে ফ্লোরিন যে পরিমাণ আকর্ষণ করে সেটি গ্রহণ করবে। ক্লোরিনের বৃহৎ জায়গায় 7টি ইলেকট্রন, সে একটি ইলেকট্রন গ্রহণের জন্য উন্মুখ হয়ে আছে, সে যেই ইলেকট্রনটা আসে সে গ্রহণ করে। ফলে ফ্লোরিনের চেয়ে ক্লোরিন ইলেকট্রন আসক্তির মান বেশি, কারণ তার বৃহৎ জায়গায় 7টি ইলেকট্রন, আন্ত ইলেকট্রন বিকর্ষণটা তার কম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে মূল টপিকস হলো ফ্লোরিনের আন্ত ইলেকট্রন বিকর্ষণটা বেশি, ফলে ইলেকট্রন আসক্তি কম। ক্লোরিনের বৃহৎ জায়গা হয়, আন্ত ইলেকট্রন বিকর্ষণটা তার হলো, আন্ত ইলেকট্রন বিকর্ষণটা তার তুলনামূলক কম, ফলে ক্লোরিন সে দ্রুত একটি ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন আসক্তি প্রকাশ করে। তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা এরপরে আরেকটি প্রশ্নের মাধ্যমে শেষ করব, সেটি হলো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা আমরা তড়িৎ ঋণাত্মকতার মাধ্যমে শেষ করব। ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। সাধারণত ইলেকট্রোনেগেটিভিটির সংজ্ঞাটা যদি আমরা আলোচনা করি, তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে কোনো একটি পরমাণু কর্তৃক বন্ধনযুগল ইলেকট্রনকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। আমরা যদি এইভাবে বুঝাই যে এই হলাম আমি এবং এই হলো আমার এক স্টুডেন্ট। আমি স্টুডেন্টের বাসায় বেড়াতে যাওয়ার ফলে এই শিক্ষক এলো ছাত্র। তাহলে স্টুডেন্টের বাসায় যখন বেড়াতে গেছি, স্টুডেন্টের বাসা থেকে 2টা রসগোল্লা দেওয়া হয়েছে, 2টা রসগোল্লা দেওয়া হয়েছে। এখন স্টুডেন্ট আর আমি, স্টুডেন্টের আম্মু বললো যে এই 2টা রসগোল্লার মাধ্যমে আমার ছাত্র শিক্ষকের মধ্যে আমাদের যে বন্ধন তৈরি হয়েছে। এখন আমি পেটুক বলে এই মধ্যকার ইলেকট্রনকে বা মধ্যকার রসগোল্লাকে আমি নিজের দিকে টেনে নিলাম, এই নিজের দিকে টেনে নিলাম। ফলে এই যে ইলেকট্রনটা বা রসগোল্লাটা আমার দিকে আসলো, ফলে আমার এক ধরনের চার্জ তৈরি হবে। এই যে রসগোল্লা আমার দিকে টেনে নেওয়ার ক্ষমতা, একে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। শিক্ষার্থী বন্ধুরা, তেমনিভাবে কোনো একটা বন্ধন তৈরির জন্য, ধরলাম পানির অণু গঠনকালে এখানে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে এবং 2 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন আছে। সাধারণত ইলেকট্রনকে টেনে নেওয়ার ক্ষমতা হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের বেশি।
এবং সে কী করে, এই মধ্যকার বন্ধন যুগল ইলেকট্রনকে তার দিকে টেনে নেয়, মধ্যকার বন্ধন যুগল ইলেকট্রনকে তার দিকে টেনে নেয়। এই যে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আর তড়িৎ ঋণাত্মকতা যার বেশি, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একই পর্যায়ের যখন বাম থেকে ডাইনে যাচ্ছি, আমরা একই পর্যায়ের যখন বাম থেকে ডাইনে যাচ্ছি, একই পর্যায়ের বাম থেকে যখন ডাইনে যাচ্ছি, কেন্দ্রের সাথে বহিস্থ শক্তি স্তরের আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে এবং তার একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, কেন্দ্রের সাথে বহিস্থ শক্তি স্তরের আকর্ষণ বৃদ্ধি পায়। ফলে একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে তড়িৎ ঋণাত্মকতাও বৃদ্ধি পায়, কারণ কেন্দ্রের মধ্যকার বন্ধন যুগল ইলেকট্রনকে সে বেশি টান দেয়। এই জন্য আমাদের ধরলাম যে হাইড্রোজেন আর ফ্লোরিন, এর মধ্যে হাইড্রোজেন প্রথম গ্রুপের মৌল, ফ্লোরিন দ্বিতীয় গ্রুপের মৌল। এর মধ্যে মধ্যকার ইলেকট্রনকে টেনে নেওয়ার ক্ষমতা ফ্লোরিনের অনেক বেশি, এই জন্য ফ্লোরিন এই মধ্যকার ইলেকট্রনকে টেনে নিচ্ছে, বন্ধন যুগল ইলেকট্রন টেনে নিচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলক বেশি। তাই একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় এবং একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা নিয়ে একটা প্রশ্ন পড়ে, কারণ আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে 17 গ্রুপের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, কারণ তার ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি। এবং এই 17 গ্রুপের উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে সবচেয়ে বেশি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি 17 গ্রুপের, আবার উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। সেই হিসেবে পর্যায় সারণীর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি প্রশ্ন প্রায় পড়ে যে পর্যায় সারণীর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন কেন? ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু প্রায় পড়ে যে পর্যায় সারণীর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন কেন, এই প্রশ্নটা ব্যাখ্যা করতে বলে। তা আমার বিশ্বাস তোমরা সহজে এর ব্যাখ্যা করতে পারবে, কারণ একই পর্যায়ের বাম থেকে ডাইনে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় এবং সেই হিসেবে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, কারণ 18 গ্রুপের তড়িৎ ঋণাত্মকতা হলো 0, নিষ্ক্রিয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা 0। সেই হিসেবে আবার একই শ্রেণীর উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। সেই হিসেবে আমরা বলতে পারি ফ্লোরিন পর্যায় সারণীর সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে আমরা যে টপিকসগুলো আলোচনা করলাম, আমরা পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, যেটি খুবই 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 গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের আগামী দিনের পরীক্ষায় বা আগামী দিনের জানার ক্ষেত্রে। তোমরা সবাই ভালো থাকবে। আগামী যে ক্লাসটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব, সেটি হলো তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ যে হাইব্রিডাইজেশন বা অরবিটাল সংকরায়ন, এবং এখানে হিজিবিজি অনেক চিত্রের মাধ্যমে আমরা সংকরায়ন আলোচনা করব। আমার বিশ্বাস ততক্ষণ তোমরা আমার সাথে থাকবে। তোমাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।